আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত, লিখনীতে রোজ ও রোষা, পর্ব ৩৫। গাড়িটার ভেতর হালকা কফির ঘ্রাণ মিশে আছে বৃষ্টি ভেজা রাতের ঠান্ডা বাতাসে। উইন্ডো শিফটে টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে, আর তার মাঝে নাবান এক হাত স্টিয়ারিং আর অন্য হাতে শক্ত করে ধরা হেরাকে। হেরা রাগে ফুঁসছে, চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে আছে নাবানের দিকে। সবার সামনে নির্লজ্জের মতো কোলে নিয়ে রাতে হসপিটালে ভেতর যাচ্ছে। দরদ উদলে পড়ছে, মনে মনে ভাবছে, বেটা অসভ্য, সব জানতি তুই। আমার ভাই হোস, আমার বাবা মা কেউ তাও জানতি, কিন্তু বলিসনি। ইচ্ছে করে রাগে ফুসফুস করছে। এরা বিরক্ত নিয়ে বলে, এই অসভ্য লোক, ছাড়ুন আমায়। নাবান এক চুলও লড়ল না, বরং ঠোঁটের কোণে সে বিরক্তিকর হাসি আরও গাঢ় হলো। মা যে বাবাকে মেনে নিয়েছে মনে মনে তা বুঝতে পারছে, কিন্তু কিছু একটা হয়েছে মায়ের, তা খুঁজতে হবে। এত বছরেও বাবা মায়ের ভালোবাসা দেখে মন তৃপ্তি পাচ্ছে ভীষণ। আপাতত সে হ্যাপি। বাকি ঝামেলাও শেষ করবে একে একে, একদম তিরিং বিরিং করবে না। তাহলে এক একটা সম্পর্কে জন্য এক একটা থাপ্পড় দিব মিসাইল গাল। হ্যাঁ, হতভম্ব হয়ে তাকালো। মানে মানে সিম্পল। নাবানের ঠোঁটের কোণে ধীর হাসি টেনে হেরার দিকে আরও একটু ঝুঁকে এলো, চোখে সেই চেনা দুষ্টুমি। এত ঘটনার পরেও রিল্যাক্স, সব টেকেন দিচ্ছে সে, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। শোনো তাহলে, হিসাব করে বলি। সে আঙুল দিয়ে গুনতে শুরু করলো। মায়ের সূত্র ধরে তুমি আমার মামাতো বোন, বাবার সূত্র ধরে ফুফাতো বোন, ছোটবেলায় আমার পেছনে পরীর মতো ঘুরে নাবানবর নাবানবর ডাকতে, জীবনে অতিষ্ঠ করে রাখতে। সেই হিসেবে তুমি আমার শৈশবের পরিবউ। তারপর ডাকাতের হাত থেকে পালাতে গিয়ে হুট করে বউ বড়বউ হলাম। তারপর আবার নেপালে গিয়ে বিয়ে করে ফেললাম। আবার নাটকীয়ভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দাঁড়াও, হিসাব এখানেই শেষ হয়নি। হ্যাঁ, চোখ ছোট ছোট করে তাকালো। পাগল নাকি? না আবার নির্বিকার ভঙ্গিতে বলে গেল, রোজ আর রোষার সূত্র ধরে তুমি আমার বেআইন। আবার কাজল খানের আদরের মেয়ে হিসেবে তুমি আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী সূত্রে পার্টনারও হতে পারো। হ্যাঁ, হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কপালে হাত ঠেকালো। আপনি কি জন্মগতভাবে পাগল, নাকি পরে ট্রেনিং নিয়েছেন? হ্যারোকে কোলে থাকা অবস্থায় গাড়ি চালাতে চালাতে বলল নাবান, এখনও চাচাতো খালাতো দেওরাতো সম্পর্ক বের হওয়া বাকি আছে। ভালোবাসার জগতে সম্পর্কে তৈরি করতে জানতে হয়। সাধারণ মানুষ একটা সম্পর্ক দেখে, আমি দেখি পুরো বটবৃক্ষ। হ্যাঁরা কয়েক সেকেন্ড নামানির দিকে তাকিয়ে রইল, তারপর চোখ মুখ কুঁচকে বিরক্ত গলায় বলল, আমার তো মনে হচ্ছে আপনি মানুষ না, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ানোর আদমশুমারির লোক। তারা বাংলাদেশের জনসংখ্যার হিসাব করে, আর আপনি মানুষের সাথে সম্পর্কের হিসাব করেন। নামান মুখে সেই গম্ভীর মুচকি হাসি আরও মনে মনে বিড়বিড় করলো, না ভাই, এটা নতুন রূপ, মানুষ দেখলেই সম্পর্ক বের করে। হ্যাঁ, মুখ থেকে নাবান আবারও ভ্রু নাচালো। মিসাইল গার্ল কে অ্যাটম বোমের মতো কথা বলতে দেখে হ্যাঁ বিরক্ত হলো বেশ। একটু পর দেখব রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে আপনি বলবেন, এই লোকটার মামার শালার ফুফাতো ভাইয়ের সাথে আমার দুঃসম্পর্কের আত্মীয় আছে। নাওয়ান বুক ফিলিয়ে গভীর ভঙ্গিতে বলল, সম্পর্ক খুঁজে বের করা একটা আর্ট, সবার দ্বারা হয় না বুঝলে মিসাইল গাল। হ্যাঁ, ঠোঁট বাঁকিয়ে তাকালো। আর আপনি সে আর্টে হাঁটতে থাকা পারিবারিক ডিএনএ রিপোর্টার। আপনাকে নিয়ে সরকার চাইলে আলাদা মন্ত্রণালয় খুলতে পারে, সম্পর্ক আবিষ্কার ও আত্মীয় উন্নয়ন অধিদপ্তর। নাবান এবার হেসে ফেলল, মন ভোলানো হাসি। আচ্ছা, হ্যাঁ তো মুড অফ থাকার কথা, কিন্তু সে নাবানের পাল্লায় পড়ে সব ভুলে আছে। তার মানে কি তার বাবা মায়ের প্রতি টান নেই? আসলে আমরা যখন খুব চিন্তা করি, মন খারাপ করি, তখন মানসিক শান্তি যার কাছে পাই তার আশ্রয়ই যেতে চাই। হ্যাঁ, তো বুঝতেই পারছে না নাবান তার মানসিক শান্তি। আর এই ছেলেকে এই প্রথম এত কিছুর পরেও গম্ভীর থেকে হাসতে দেখছে। এটাই যেন হ্যারাকে আশ্চর্য করে তুলছে। তাই তো তার অ্যাটম বোমের মতো কথা না চাইতেও বের হয়ে যাচ্ছে মুখ থেকে। নাবান কিছু বলতে যাবে তার আগেই নাবানের দিকে তাকিয়ে আবারও বলল হ্যারা, ভাই সাবধান।
আর 2 মিনিট কথা বললে আপনি প্রমাণ করে ফেলবেন পুরো বাংলাদেশে আপনার আত্মীয়। হ্যাঁ এবার সত্যি সত্যি নাবানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। এই অসভ্য লোক, ছাড়ুন আমায়। এভাবে সম্পর্ক আবিষ্কার করতে থাকলে এক সময় দেখব আপনি বলছেন পুনর্জন্মে আমি আপনার 7 গ্রামের আত্মীয় ছিলাম। নামন মুচকি হেসে আরো শক্ত করে হাত ধরল। সেটাও খুঁজে বের করা যাবে। সময় দাও মিসাইল গাল। এত দুশ্চিন্তার মাঝেও হেরা স্বাভাবিক রাখতে পেরে নাবান এবার মুচকি হেসে ফেলল। সে হাসিতে দুষ্টুমি আছে, আবার অদ্ভুত এক মায়াও আছে। সে ইচ্ছে করে হেরাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। এই অসভ্য, আপনার ভিজা শার্টে আমার শরীর ভিজে যাচ্ছে, ছাড়ুন বলছি। অসভ্যতার কিছু করেছে মিসাইল গাল? বারবার অসভ্য বলছো কেন? দেখুন, আমায় ছাড়ুন। একদম চুপ, আমার কোলে চুপচাপ বসে থাকো, বেবিদের মতো। আমি বেবি না যে কোলে উঠে বসে থাকবো। নামান ভ্রু তুলল। বাচ্চারাই বুঝি শুধু কোলে ওঠে? হ্যাঁ, গাধি। এরা সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল। কি বললেন? আমি গাধি, আপনি গাধা। নামান বিরক্ত মুখ করে দীর্ঘশ্বাস ফেলল। উফ, মিসাইল গাল, নড়াচড়া করবে না, ভয় লাগছে অন্য কিছু করে ফেলবো আমি। হেরার চোখ বড় বড় হয়ে গেল। ছিছি, আপনি কি বাজে লোক। হেরার ছিছি করাতে নাবান তার দিকে কেমন ভ্রু কুচকে তাকালো, যেন হেরা কি বুঝছে তা বুঝতে চেষ্টা করছে সে। পরক্ষণে হেরার ভাববো যে সে উঠে নাক ছিটকে। আমি কি তোমার সাথে ইন্টিমেট হতে যাচ্ছি নাকি চুমু খেতে যাচ্ছি? হেরা থমকে গেল, বিরক্ত নিয়ে বলল, তাহলে এসব বাজে কথা বললেন কেন? নাবান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে শান্ত গলায় বলল, কারণ তুমি কোলে বসে এভাবে তিরিং বিরিং করলে অ্যাক্সিডেন্ট হবে। তখন যদি ভুলে গাড়ি উল্টে ফেলি। হ্যাঁ ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। ছি, কী ভেবেছিল সে? নাবান কটাক্ষ করে বলে উঠল, এইসব চলে মনে? ছি, তোমার মাইন্ড এত বাজে? তোমার মিসাইল গার্ল। এই একদম আমাকে এইসব কথা বলবেন না। বলবো, হাজারবার বলবো। নিজে ভাবতে পারে আর মানুষ বললেই দোষ। অসভ্য, গাধা, বাজে লোক। নাওয়ান মুচকি এসে হঠাৎ গাড়ির রাস্তার পাশে থামিয়ে দিল। হেরা চমকে উঠল। গাড়ি থামালেন কেন? নাওয়ান ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো, এতটাই কাছে যে হেরার নিজের নিঃশ্বাসও আটকে ফেলল। কারণ? নাওয়ান নিচু সরে বলল, তুমি যখন রাগ করো তখন তোমাকে আরও বেশি বিরক্ত করতে ইচ্ছে করে মিসাইল গাল। হেরা কিছু বলার আগে নাবান তার কপালে টোকা দিল। আর একটা কথা। কি? তুমি যতই অসভ্য বলো আমায়, আমার কোলে উঠে ঠিকই ফিল নাও। তা না হলে ওই দিনের মতো আঠা লেগে জোড়া লাগাইনি তো আমরা। আর না, তোমায় আমি বেঁধে রেখেছি, তুমি চাইলেই কিন্তু উঠতে পারতে আমার কোল থেকে, কিন্তু ওঠোনি। যাই হোক, আমার দয়ার শরীর, তাই কোলে ওঠায় বাচ্চাদের। নামানের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। হেরা লজ্জা আর বিরক্তির মাঝামাঝি গলায় বলল, আপনি আসলেই অসভ্য। ধন্যবাদ, কমপ্লিমেন্টটা গ্রহণ করলাম। বলে নাবান হেরাকে আরও শক্ত করে বুকের সাথে আগলে হাসপাতালের ভেতর ঢুকে পড়ল। তার হাঁটার ভঙ্গি অদ্ভুত এক তাড়াহুড়ো, অথচ বাহিকভাবে শান্ত, যেন পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। এই মেয়েকে সে হাত থেকে ফেলে দেবে না। হাসপাতালের করিডোর জুড়ে জীবাণুনাশক গন্ধ, সাধালয়ে ঝলমল পরিবেশ। তুষার আগেই সব ব্যবস্থা করে রেখেছে। নার্সেরা সম্মানের মিশ্রিত কৌতূহল চোখে তাকিয়ে আছে নাবানের দিকে। কারণ এ মানুষটাকে তারা চেনে, কঠিন, ভয়ঙ্কর, নির্মম। অথচ আজ সেই মানুষটার একটা মেয়েকে বুকের সাথে এভাবে ধরে রেখেছে যেন কাচের পুতুল। অন্যদিকে তুষারের কেবিনে বসে ঝিনুক নীরবে কাঁদছে, তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে। নাহানকে সে ছোটবেলা থেকে চেনে। ছেলেটা বাইরে যতই শান্ত, যতই শক্ত, ভেতরে ততটাই ভাঙাচোরা। এটা খুব কম মানুষ জানে। তুষার চেয়ার টেনে ঝিনুকের সামনে বসে নরম গলায় বলল, এই ঝিনুকমালা, প্লিজ যান। এমন করে কাঁদে না, নাবান সব সামলে নেবে। আমরা আছি তোর পাশে, তাই না? ঝিনুক ভেজা চোখে তাকালো। আমি মামুনিকে চিনি তুষার, উনি কখনো সহজে আঙ্কেলকে মেনে নেবে না। আমি শুধু চাই নামানের একটা সুন্দর পরিবার হোক। এক মন বলছে মামুনি মেনে নিয়েছে, কিন্তু তুষার কথা শেষ করতে না দিয়ে হালকা হেসে মাথা নাড়ল। তুমি না ওর বড় বোন, তোমাকে এত শক্ত থাকতে হবে। আর আমরা ছেলে মানুষ, অসম্ভবেরও সম্ভব করি।
একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, দেখবে একদিন সবাই একসাথে থাকবে, ইতিহাসের পাতায় তোমাদের বন্ধুত্বের গভীরতা লেখা থাকবে। ঝিনুকের চোখে আবারও পানির জলমল জমল। তুষার এবার নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, এত সুন্দর করে কাঁদে কেউ! আমার লেডি বাইকার বোর এই রূপ তো নতুন। দেখি আমি হার্ট অ্যাটাকের রুগী হয়ে যাচ্ছি। জান, বিয়ে ডেট কিন্তু আরও আগে আনবো। ঝিনুক কটমট করে তাকালো। চুপ করেন হাতুড়ি ডাক্তার। তুষার মুচকি হাসলো, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, জান, আমার একটা কথা রাখবে? কি? একটু চোখ বন্ধ করবে? ঝিনুক ভ্রু কুচকালো। কেন? একটা মেডিসিন দেব। কিসের মেডিসিন? তুষার নিচু গলায় বলবো, যেটা তোমার সব দুশ্চিন্তা কয়েক মুহূর্তেই জন্য উধাও করে দেবে। যেন কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। বাইরে তো তখন আচমকাই বৃষ্টি শুরু হয়েছে। জানালার পাশে সাদা আকাশি রঙের পর্দা বাতাসে জ্বলছে। পুরো কেবিনে এক অদ্ভুত কোমলতা ছড়িয়ে পড়েছে। তুষার প্রথমে ঝিনুকের কাটা হাতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, তারপর দু হাতে তার মুখ তুলে নিল। ঝিনুক চোখ খুলে কিছু বলার আগেই তুষার নিজের ঠোঁট তার ঠোঁটের উপর ছুঁয়ে দিল। মুহূর্তেই থমকে গেল। ঝিনুক প্রথমে সরে যেতে চাইল, কিন্তু তুষারের বাধা দিল। অনেক দিন পর কাছে পেয়েছে মেয়েটাকে, এত সহজে ছেড়ে দেবে? এত ভালো ডক্টর সে নয়। তুষারের শার্টের কলার শক্ত করে ধরল ঝিনুক। তুষার তাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নিল। বাইরে বৃষ্টির শব্দ আরো জোরালো হলো। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো নাবান, কোলে হেরা। দৃশ্যটা দেখে নাবান এক সেকেন্ড থমকে গেল। হেরার তো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নাবান কাশির ভান করে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। সরি। তুষার নাবানকে ঠিকই দেখতে পেয়েছে, কিন্তু ঝিনুক উল্টো থাকায় দেখেনি। হাতের ইশারা করতে নাবান হেরাকে কোলে নিয়ে দরজা বন্ধ করে বাইরে চলে এলো। করিডোরে দাঁড়িয়ে সে হেরার দিকে তাকিয়ে কটাক্ষ করলো, এই মেয়ে, এখনো ওইদিকে কি হা করে দেখছো? হেরা চমকে উঠল। আমি 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 তো কিছু। কি লুচু মেয়ে রে বাবা! বড়লোকের কাজ কারবার দেখতে এত ইচ্ছে তোমার? লজ্জায় হেরার কান পর্যন্ত লাল হয়ে গেল। সে আর একটা কথাও বলল না। না, আমার মুচকি এসে বুঝে গেল মেয়েটা ভয়ানক লজ্জা পেয়েছে। যাক, দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি তো দিয়েছে মেয়েটাকে, এটাই অনেক। কিছুক্ষণ পর হ্যারা অন্য কেবিনে শুয়ে এক্স রে আর ব্লাড টেস্টের প্রস্তুতি নেওয়া হলো। নার্স সিরিঞ্জ বের করতেই নাবানের মুখ রং পাল্টে গেল। সে দ্রুত বলল, রক্ত না নিয়ে কি টেস্ট করা যায় না সিস্টার? নার্স হেসে ফেলল। পাশ থেকে জিনুকও হাসির চাপা পড়ল না। নার্স সিরিঞ্জটা একটু সামনে আনতে নাবান ভয়ার্ত গলায় বলে উঠল, ক্যান্সেল, এই টেস্ট করা লাগবে না। ও মাই গড, এত বড় সিরিঞ্জ! ঝিনুকের দিকে তাকিয়ে বলে উঠল, এই ঝিনুক, তুষার ভাইকে ডাক, এই টেস্ট বাতিল করতে বল। ঠিক তখনই তুষার কেবিনে ঢুকলো। সে ছেলে রক্ত নিয়ে খেলে, সে আজ সিরিঞ্জ দেখেই ভয় পাচ্ছে? লাইক সিরিয়াসলি? নাবান গম্ভীর মুখে বলল, ভাই, এটা অন্য রক্ত। ও, আপনি বুঝবেন না। তুষার হো হো করে হেসে উঠল। শালাবাবু, এটা তোমার শরীরে ঢুকবে না, হ্যারা শরীরে দিব। নামান বিড়বিড় করলো, সমস্যা তো সেখানেই। হ্যারা অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। এই মানুষটা যে সবাইকে ভয় দেখায়, সে একটা সিরিঞ্জ দেখে এমন কাঁপছে কেন? তুষার গ্লাভস পরে বলল, আচ্ছা সরো, আমি নিচ্ছি। কিন্তু নাবান দ্রুত হ্যারার হাত ধরে ফেলল। না, আমি ধরছি। তারপর চোখ শক্ত করে বন্ধ করে নিল, কিন্তু নাবানের হাত অনবরত কাঁপছে। হেরা তাকিয়ে আছে তার দিকে। এই প্রথম সে নাবানের ভয় দেখতে পাচ্ছে। কেন এমন করছে তার প্রতি? এই লোকের তো ভালোবাসা নেই মনে, মানুষকে মানুষ মনে করে না, অহংকারী লোক। তার উপর তাকে নিয়ে বাজি ধরে হেনস্থাও করেছিল নিলয়ের সাথে। এমন না যে ভালোবাসে নাবান তাকে, পরক্ষণই ভাবে, না না, ভালোবাসা নয়, এটা কাজিন হবার জন্য। হ্যাঁ, হেরা তো তার বোন হয়, এই জন্যই মনে হয়। মনে মনে এসব ভাবছে হেরা। তুষার ভ্রু তুলে বলল, শালাবাবু, তুমি তো পুরো কেবিন কাঁপিয়ে ফেলছো। সুই কোথাও ঢোকাবো বুঝতেছি না। নার্স ঝিনুক তুষার চাপা হেসে উঠল। না, আবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যিই কাঁপছে। কপালে ঘামে ভিজে গেছে। সে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ঠিক
তখনই সই ঢোকায় তোষার। হেরা ভয়ে খামচে ধরে নাবানের হাত। এতক্ষণ নাবান কাঁপাকাঁপি দেখে সুইয়ের কথা ভুলেই গিয়েছিল, কিন্তু যখন সুই ঢোকার তখন ভয় মেটা এমনভাবে খামচে ধরো নিজের নখ নাবানের হাতের চামড়া ভেদ করে মাংসে ঢুকে যায়। রক্ত বের হতে লাগে, কিন্তু নাবান তাতে ভ্রুক্ষেপ নেই। সে হেরাকে শক্ত করে ধরে রেখেছে যাতে হেরা এক চুলও ব্যথা না পায়। অবশেষে রক্ত নেওয়া শেষ হতেই তুষার যুদ্ধে বিজয়ী হয়েছে এমন ভঙ্গিতে বলল, জীবনে প্রথমবার এত ভয় নিয়ে কারো রক্ত নিলাম। চিনুক সঙ্গে সঙ্গে যোগ করলো, বলা তো যায় না হাতুড়ে ডাক্তার কিভাবে নেয় রক্ত। আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম। তুষার মুখ হা হয়ে করে তাকালো। বা, নিজের জামাইকে সাপোর্ট না দিয়ে ওই অসভ্য গিটারওয়ালাকে দিচ্ছ? ক্যা বাত হ্যায় মেরি প্যার কি রানী। ঠিক যেভাবে কোলে করে এনেছিল ঠিক সেভাবে হেরাকে বুকের সাথে আগলে গাড়ি পর্যন্ত নিয়ে এলো নাবান। নাবানের শক্ত দুহাতের বাঁধনে হেরা অদ্ভুত এক নিরাপত্তা অনুভব করছিল, অথচ মুখে বিরক্তির মুখোশ আঁকড়ে ধরেছিল সে। গাড়িতে বসতে নাবান চুপচাপ নিজের ভেজা শার্টটা খুলে ফেলল। হেরা চোখ বড় বড় করলে সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। দুই হাত দিয়ে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল, এই অসভ্য গিটারওয়ালা কি করছেন? লজ্জা করে না? শার্ট পরুন প্লিজ। নামান ব্রু কুচকে তার দিকে তাকালো। জ্বরের আগে সেই ক্লান্তি বিরক্তি তখনও চোখে স্পষ্ট। বৃষ্টিতে ভিজলে অ্যালার্জি হয় আমার, শরীর চুলকাচ্ছে ভীষণ। কথাটা বলে আবার শার্টটা গায়ে জড়িয়ে নিল সে। হ্যাঁ, চিৎকার যেন সত্যি আর তর্ক করার শক্তি পেল না। তারপর পুরো রাস্তা দুজনের মাঝখানে শুধু নীরবতা। গাড়ির কাছে বৃষ্টির টুপটাপ শব্দ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলো। ডামানের ধারালো মুখটা স্পষ্ট হয়ে উঠছিল। হ্যাঁ, চুপচাপ পাশে ফিরে বসে থাকলেও অদ্ভুতভাবে বুঝতে পারছিল লোকটার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাড়ির সামনে গাড়ি থামতেই হেরা প্রায় দৌড়ে ভেতরে ঢুকে যায়। এতক্ষণ সবাই উৎকণ্ঠা অপেক্ষা করেছিল হেরা কি সুস্থ দেখে জাহাদ খান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন সবাই নাবান বিলাতে থেকে যায়, কারণ বাইরে তখন বৃষ্টি থামেনি। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। দেয়ালগুলিতে রাত 2টো বাজতেই পুরো বাড়ি যেন আরও শান্ত হয়ে ওঠে। হেরা নামানের রুমে নরম বিছানায় শুয়ে আছে। এত নরম বিছানা সে খুব কমই শুয়েছে, কিন্তু ঘুম আসছে না তার। বালিশে চাদরে এমনকি নিজের গায়ে সে নাবানের সেই পারফিউমের গন্ধ লেগে আছে, একটা ভারী পুরুষালী সুগন্ধ, অদ্ভুতভাবে মস্তিষ্কে নেশা ধরানো। হ্যাঁ, বিরক্ত হয়ে ওঠে। উফ, অসভ্য লোকটার গন্ধ সবখানে কেন? তবুও কথাটা বলার সময় নিজের বুকের ভেতর কেমন অচানক কাঁপন টের পেল সে। বিরক্ত মুখে রুম থেকে বের হতে ড্রয়িং রুমে দিকে চোখ যায়। সোফার উপর আটশোয়া হয়ে আছে নাবান। ঘুমের মধ্যেও কপাল কুঁচকে আছে তার, শরীর কাঁপছে জ্বরে। হ্যাঁ, একটু ইতস্ত করলো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। কাছাকাছি যেই বুঝলো লোকটার জ্বর অনেক বেশি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, চুল এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। হঠাৎ নাবান ঘোরের মধ্যে অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে শুরু করলো, নিয়ে যেও না, আমার পরিবউকে নিয়ে যেও না। হেরা থমকে গেল। নাবানের কণ্ঠে এমন অসহায়তা সে আগে কখনো শোনেনি। হেরা একটু ঝুঁকে এলো, মুখে কানের কাছে নিয়ে শুনতে চেষ্টা করলো। আমি পরিবউর দিকে নজর দিয়েছিস তাই তোর চোখ তুলে ফেলেছি। বোঝ হওয়ার আগ থেকে আগলে রেখেছি তাকে। তুই তাকে ছুঁতে চাস? তোর হাত ভেঙে ফেলবো আমি। সে আমার অধিকার, আমার কলিজা। নেপাল শহরে আগুন লাগিয়ে দেব ওর দিকে তাকালে। তুই যত বড় মাফিয়া হোস না কেন, আই ডোন্ট কেয়ার। কথাগুলো শুনে হেরার বুকের ভেতর কেমন ধক করে উঠল। তার নিঃশ্বাস আটকে এলো মুহূর্তেই। পরিবউ কথাটা যেন কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। এই মানুষটা, সে সব সময় রাগ দেখায়, জোর করে ধমক দেয়, সেই মানুষটার কণ্ঠে এত ভয়, এত অধিকার, এত ভালোবাসা। হেরা স্থির চোখে তাকিয়ে রইল নাবানের দিকে। ঝড়ের করে লোকটা যেন কারো থেকে তাকে বাঁচানোর যুদ্ধ করছে। হেরা হঠাৎ মনে পড়ল ছোট ছোট মুহূর্তগুলো। বৃষ্টির মধ্যে তাকে আগলে রাখা, রেগে গেলে তার হাত শক্ত করে ধরা, সবসময় আশেপাশে অদৃশ্য দেয়ালের মতো ঘিরে থাকা। তখন সে ভাবত নাবান শুধু জেদি, কিন্তু আজ প্রথমবার তার মনে হলো তার একটা নরম মনও আছে, খুব নরম। এই জেদটার নাম ভালোবাসা, অপ্রকাশিত, অগোছালো, ভয়ঙ্কর রকম অধিকারী একটা ভালোবাসা। এরা কবে বুঝবে এসব? এরা ধীরে ধীরে হাত বাড়িয়ে নাবানের কপালে ছুঁয়ে দিল। গরম হাত
পুড়ে যাওয়ার মতো লাগলো। অথচ সেই মুহূর্তে তার নিজের বুকটা বেশি কাঁপছিল। নাবান ঘুমের মধ্যেই অবেচেতনভাবে হেরার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, আমার পরিবউ। হেরার চোখ কেঁপে উঠল। কেন যেন হাত সরিয়ে নিতে পারল না সে। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে এক অদ্ভুত অনুভূতির নিঃশব্দেই জন্ম নিচ্ছিল, যার নাম হলো ভালোবাসা। অথচ তার থেকেও ভয়ঙ্কর কিছু। হঠাৎ হেরার চোখ পড়ে নাবানের হাতের দিকে। ভড়কে যায় হেরা, রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। মনে পড়ে খামচে ধরার দৃশ্য। ইস, কি বাজেভাবে জখম হয়েছে, কিন্তু লোকটা একটু টু শব্দ করেনি। নিজেকে বড্ড অপরাধী মনে হলো। এদিক সেদিক তাকিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে থাকে। না পেয়ে ছুটে যায় নাবানের রুমে। ব্যাটসাইড টেবিল থেকে ফার্স্ট এড বক্স এনে মলম লাগিয়ে দেয় নাবানের হাতে।